আপনি শাকিব খানের স্ত্রী, আপনাদের বিয়ে হয়েছে। সো শাকিব খানের সাথে আমার কি রিলেশন সেটা তো আসলে আমি পাবলিক প্লেসে বলতে চাই না। সিনেমার যে আলোচনা আপনাকে আরো বেশি পরিচিত করেছে মানুষের কাছে। দুবাইতে ধরা খেলেন মিষ্টি জান্নাত, যে সিনেমা হাতে নিয়ে এত বিলাসী জীবনের উৎস কি, যারা আমরা মিডিয়াতে কাজ করি, আমি মিডিয়া ছাড়তে পারবো না। আসলেও কি শাকিব খানের সঙ্গে আপনার একটা বন্ধুত্ব বা ঘনিষ্ঠতা আছে? তাহলে শাকিব খানের সাথে আমার এত বছর রিলেশন, তার কাছে কি আমার রিকোয়েস্ট করে সেলফি তুলতে হবে? শাকিব খানের ব্যাপারে না আসলে প্রশ্নের অ্যান্সার করতে চাচ্ছি না। হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি একুশে টেলিভিশনের জনপ্রিয় পডকাস্ট আয়নাতে। মাহা রয়েছে আপনাদের সাথে এবং আমার সঙ্গে রয়েছেন আমার আজকের গেস্ট। আজকের গেস্টকে অনেকে অনেকভাবে চেনেন। তিনি একজন চলচ্চিত্র নায়িকা, কিন্তু আজকে আমি তাকে একটু অন্যভাবে জানতে চাই। এত সব কিছুর বাইরে, ক্যামেরার সামনে তাকে যেভাবে মানুষ দেখে, এর বাইরেও ব্যক্তিগত জীবনে তিনি আসলে কেমন, তার অন্য কোনো সাইড আছে কিনা, সেটাই জানার চেষ্টা করব। সঙ্গে রয়েছেন আপনাদের অত্যন্ত পরিচিত মুখ মিষ্টি জান্নাত। ওয়েলকাম, কেমন আছেন? খুব ভালো, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। ক্যামেরার বাইরে আসলে আপনি কেমন আমি সত্যিই জানি না, কিন্তু আজকে আমি একটু অন্যভাবে আপনাকে জানতে চাই। নর্মালি যেটা হয় আর কি, আপনি সবসময় আলোচিত থাকেন, সবসময় বলা যায় আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে থাকেন, কিন্তু এর বাইরেও একটা মানুষ হিসেবে প্রত্যেকটা মানুষেরই কয়েকটা সাইড থাকে, কয়েকটা দিক থাকে। সেই দিকগুলো আমি জানবো। আপনি একজন চলচ্চিত্র নায়িকা, আপনি অভিনয় করেন, এর বাইরে আপনি একজন ডেন্টিস্ট, একজন ডক্টর, রাইট? আপনি কি প্র্যাকটিস করছেন রেগুলার এখন? হ্যাঁ, অফ কোর্স, আমার 4টা ক্লিনিক অলরেডি। আচ্ছা, কোথায় কোথায়? যদিও শেয়ারে আছে, আমার দুবাইতে একটা ক্লিনিক আছে পার্টনারশিপে, আমার ঢাকাতে নিকেতন একটা ক্লিনিক আছে। আচ্ছা, এটা অলরেডি 5 ইয়ার্স হয়ে গেছে। মানে আমি যখন ফাইনাল ইয়ারে, তখন আমি গুলশানের ক্লিনিকটা করেছি এবং দুবাইতে যেটা আছে, এবং থার্ড ব্রাঞ্চ হচ্ছে খুলনাতে করেছি, আমার হোম টাউন। এন্ড ফোর্থ ব্রাঞ্চ, আপনিও খুলনার? হ্যাঁ, আমি খুলনার। আচ্ছা, একেবারে জেনুইন। আর ফোর্থ ব্রাঞ্চ হচ্ছে সিলেটে। সিলেটে। তার মানে আপনি অনেকগুলো ক্লিনিক একসঙ্গে চালাচ্ছেন। হ্যাঁ, সকালে মনে করেন লাইক কি বলে, আমার এভরিডে রুটিন হচ্ছে, আমি আমার আপনারা জানেন যে আমার বাবা নাই, 3 মাস হলো, 4 মাস চলে। তো আমি অনেকদিন ঘুমাতেও পারি না, আমি একটু মেন্টাল ট্রমাতে আছি, অ্যান্টি ডিপ্রেস মেডিসিন খাচ্ছি। বাট এভরিডে আমার সেই 9টায় ওঠা লাগে, সেই পেশেন্ট দেখা লাগে, মনিটরিং করা লাগে। বিকজ কি হয়, যেহেতু মানে এই হ্যাভেন ডেন্টাল অ্যান্ড বিউটি ক্লিনিক, এটার আসলে কি বলে, এটা আমার বেবি অন কাইন্ডস অফ, আমি তৈরি করেছি। সো এটার ইচ অ্যান্ড এভরিথিং, আমাদের এখানে কিন্তু 7 জন করে ডক্টর আছে প্রতিটা ব্রাঞ্চে। আচ্ছা, 2 জন অলওয়েজ থাকে আর বাকি সবাই হচ্ছে অন কলিং এ। তো ইচ অ্যান্ড এভরিডে দেখা যায় যে আমি এটাকে মনিটরিং করি, কে কি করবে, কোন পেশেন্টের কি হবে না হবে, এভরিথিং। আচ্ছা, রেগুলার আপনি পেশেন্ট দেখছেন, থাকেন একজন নায়িকার কাছে, মানে ডেন্টিস্টের পাশাপাশি আপনি তো একজন নায়িকা এবং আপনি পরিচিত মুখ, সোশ্যাল মিডিয়াতেও আপনাকে সবাই চেনে। পেশেন্ট যখন এসে আপনাকে দেখে কেমন রিঅ্যাকশন থাকে? খুব ভালো, মানে রিঅ্যাকশন। অনেক সিনিয়র ডক্টররা হচ্ছে দেখা যায় ট্রিটমেন্ট করছে, খুব ভালো হচ্ছে, কিন্তু দেখা যায় যে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে, কিন্তু আমি তো এভরি টাইম এভরি ব্রাঞ্চে যেতে পারি না, আমি ঘুরে ঘুরে যাই। মানে এখন অবশ্য খুলনাতে যাওয়া হয়নি আমার, খুলনাতে 2 মাস হলো করেছি। বাট পেশেন্টের ডিমান্ড থাকে আমাকে দেখবে, এখন আমি তো আর একা পার্সন এভরিডে যেতে পারি না। হ্যাঁ, তো ওইটাই। আবার দেখা যায় অনেক ভালো ট্রিটমেন্ট করেছে আমার সিনিয়র আপু বা সিনিয়র ভাইয়া, তারা হচ্ছে FCPS করা, কিন্তু তাদের ট্রিটমেন্ট তার পছন্দ না। এমন দেখা যাচ্ছে ফেসের ট্রিটমেন্ট করেছে, বলছে আমি এটা চাইনি, বাট আমাদের তো এগ্রিমেন্ট করা থাকে কি চাচ্ছে। তো পরে সে অনেক কিছু বললো, আমি ভাইরাল করবো মিষ্টি জান্নাতের ক্লিনিক, এটা সেটা, সে খুব বকাঝকা। তো আমি তখন বললাম যে ঠিক আছে চলো আমি কথা বলি। আমি গেলাম, ওনাকে জাস্ট 2টো কথা বললাম, সে আর উল্টা আমাকে 35,000 টাকা দিয়ে এগেইন আরেকটা ট্রিটমেন্ট নিয়ে গেল। মানে সে চাচ্ছিল টাকা রিটার্ন নিতে, বাট আমাকে দেখার পরে আমার কথা এত ভালো লাগছে, এবং আমাকে যারা ব্যাড কমেন্ট করে, আমার ওই পেশেন্ট গুলো দেখি তাদের নিচে নিচে তারা আবার কমেন্ট করে, আই নো আমার এই আপুকে চিনি, আপুকে খুব ভালো লাগে, ম্যামকে খুব ভালো লাগে, লাইক দিস। মিষ্টি জান্নাতের বেড়ে ওঠাটা নিয়ে একটু জানতে চাই, আসলে আপনার শুরুটা কিভাবে হলো, বা আপনার জন্মস্থান যেহেতু খুলনা বললেন, সেখানকার বেড়ে ওঠার গল্পগুলো। খুলনাতে আমি ছিলাম, খুলনা থেকে আমি ইন্টার ফার্স্ট ইয়ার তখন ঢাকাতে এসেছি, বাট আমি SSC ইন্টারমিডিয়েট সব খুলনাতেই কমপ্লিট করেছি। এখানে আসা যাওয়া ছিল, বাট পার্মানেন্টলি আমি হচ্ছে ডেন্টালে যখন মানে লাইক ফুল ভর্তি হলাম, তখন আমি পার্মানেন্টলি এখানে শিফট করেছি। আচ্ছা, তো বেড়ে ওঠে এভাবেই। তার মানে আপনার আর্লি এজ থেকে ইন্টেনশন ছিল আপনি একজন ডক্টর হতে চান? হ্যাঁ, অফকোর্স, ছোটবেলা থেকে। আচ্ছা, এখন আপনারা মনে এটাও জানেন না যে আমি কিন্তু দেশের বাইরে আমি LLB তে মানে ব্যারিস্টারি পড়ছি, আমার আর 1 বছর আছে, নেক্সট ইয়ার ইনশাআল্লাহ নামের এক গোটা থাকবে। এটা আপনি আরেকটা ডিগ্রি নিচ্ছেন? হ্যাঁ, এটা আমি আরেকটা নিচ্ছি। আচ্ছা আচ্ছা,
তারপর এটা নিয়ে আমি বারে প্র্যাকটিস করবো, পাশাপাশি হ্যাঁ। অনেক থাকলো। এটা অনেকে বলে এতগুলো জিনিস দিয়ে কি মানে করবা? আপনি আরেকটা গ্রাজুয়েশন করছেন হ্যাঁ, right. লয়ের উপর। আচ্ছা, আপনি এলএলবি করছেন, তারপর আপনার বার কাউন্সিলর এক্সাম Yes. দিতে হবে, দেন তারপর হুম। লয়ার হয়ে যাচ্ছেন। তো একই সঙ্গে ডক্টর এবং লয়ার খুব ভালো লাগে আমার তো। কোনটা প্র্যাকটিস করতে চান সবচেয়ে বেশি? আমি সবসময় কমফোর্টেবল প্র্যাকটিস ডক্টরি, এলএলবিও যেটা করব এটাও চাই, কজ দেখা যায় এটা কি ইদানিং আপনি একটু শখেই করলেন? শখে আচ্ছা, আচ্ছা। আমি যে ডক্টর হয়েছি এটাও আমার শখে। সবাই আমাকে বলতো যে গাইনোক্লোজিস্ট হও, আমার দুই আন্টি আছে তারাও গাইনোক্লোজিস্ট, বাট আমি বলতাম না, আমি ডেন্টিস্ট্রি নিয়ে পড়বো, আমি ওএমএস ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনা করব, আমি ফেস হেড নেকের চিকিৎসা করবো, মানে অ্যাস্থেটিক্স এর উপর আমার একটা জোর ছিল, দ্যাটস ওয়াই আমি বিডিএস করেছি। আচ্ছা, তারপর খুলনা থেকে বেড়ে ওঠা, খুলনা থেকে পড়াশোনা বেড়ে শেষ ওঠা, করা। হ্যাঁ পড়াশোনা শেষ করা, ওখানে আমি এসএসসি তে গোল্ডেন এ প্লাস, ইন্টারমিডিয়েটে পেয়েছিলাম। সো ভালো, ছোটবেলা থেকে ফার্স্টই হইতাম, অলমোস্ট নাচ গান স্টুডেন্ট শিখতাম। হিসেবে অনেক ভালো ছিলেন। হ্যাঁ, মানে আমি যে আসলে মিডিয়াতে আসবো এটা আসলে কেউই জানতো না, আমি এটা নিজেও কত জানতাম না। সালে মূলত আপনার মনে হলো যে আমি নায়িকা হইতে চাই? বা এরকম কত সালে একটা? না, আমি আসলে কি বলে 13-র এন্ড থেকে 2013-এর এন্ড থেকে আমি, আমার কাজিন আছে, ও হচ্ছে নাটক প্রডিউস এন্ড ডিরেকশন দিত। আচ্ছা, তা আমাকে একবার বললো যে তুমি করো, তুই আমাকে 2 লাখ টাকা দে, তাহলে তুই 20,000 করে প্রফিট পাবি আচ্ছা। চ্যানেলে যখন ছাড়বে। আমি আচ্ছা চলো, মানে যেহেতু স্টুডেন্ট এখন, লাইক ফার্স্ট ইয়ারে পড়ি, তো ঠিক আছে চলো করা যায়। তো এইভাবে করে আমি ওনাকে দিলাম, দিদিকে হ্যাঁ খুব মজা দিলাম, 20,000 করে পেলাম। তো ওইভাবে একটা প্রোডাকশন হাউস করেছিলাম, কুড়েঘর আচ্ছা। পিকচার্স নামে। তখন আপনি অ্যাক্টিং করছেন না, আপনি প্রোডাকশন অনলি হাউস? প্রোডাকশন দিয়ে শুরু করেছি। আচ্ছা, আচ্ছা। ওটার Back পরে end এ। আমার, হ্যাঁ ওটার তখন পরে- নায়িকা হওয়ার আগে আপনি প্রোডিউসার হয়েছেন? Yes, ওইটা আচ্ছা। করার পরে আমাদের হাউসে তো অনেকে কাজ করেছে, অনেক আর্টিস্ট, মিমাপু, শকাপু, সারিকাপু, তারপরে এটাকে কি বলে, শ্যামল ভাইয়া, আমিন খান মামা, নওশিন আপু, হিলোল ভাই, লাইক অনেক সেলিব্রিটি তখন যারা যারা লাইমলাইটে ছিল তাদেরকে নিয়ে আমরা নাটক করেছি। আচ্ছা। তো আমি তখন প্রডিউসার ছিলাম। তারপরে আমার হঠাৎ করে আমাদের কোম্পানি থেকে টিভিসিও অনেক কিছু হতো, এটা আমি অনেকবারই প্রোগ্রামে বলেছি। তো ওইভাবে একদিন একটা আর্টিস্ট শিডিউল মিস করলো, তখন ওরা বললো আপনি করে ফেলেন একটা জুয়েলারি অ্যাড। তো ওইভাবে করেই তখন একটা আপনি শুরু ফার্স্টে করলেন। টিভিসি দিয়ে শুরু করা, তারপর তো অ্যাঙ্করিং দিয়ে শুরু করা। অ্যাঙ্করিংটা আচ্ছা। আমার শুরু করা বিকজ আমার কথা বলতে খুব ভালো লাগতো, লাইক আমার নওশিন আপুকে খুবই ভালো লাগতো, আর ওইদিকে সারিকা আপুকে যখন ওই যে টিভিসির অ্যাড দেখতাম। বাট নায়িকা হওয়ার আমার ইচ্ছা কখনোই ছিল না, মানে এটা হয়ে গেছি, আমার আম্মুর ইচ্ছা ছিল এই জন্য। আচ্ছা, আপনার ফ্যামিলি থেকে একটা আসলে এক্সপেক্টেশন? ফ্যামিলি না, আমার বাবা পছন্দ করতেন না, আম্মু পছন্দ আমার মা করতেন। করে। আচ্ছা, পরবর্তীতে নায়িকা হওয়ার পর আন্টির কেমন লেগেছিল, বা তার থাকে না অনুভূতি প্রকাশের ব্যাপারগুলো কেমন ছিল? খুব ভালো। আপনারা এটা মনে হয় জানেন না যে ইটিভিতে কিন্তু আমি একটা প্রোগ্রাম করেছিলাম, তখন এটা আমার অ্যাঙ্করিং এর আগে আমি একটা কি বলে খবর সংবাদ আছে না, নিউজ প্রেজেন্টার হিসেবে কাজ করেছিলাম। 21 টেলিভিশনে আপনি নিউজ Yeah. প্রেজেন্টার ছিলেন? Yes. ওকে। আমি একবারই করেছিলাম, ছোট ছিলাম অনেক, এটা কত 14 সালের কথা। আর যে প্রশ্নটা করতে ইচ্ছে করছে, আপনি ফার্স্ট ইয়ার থেকেই প্রডিউস করছেন, এবং হ্যাঁ। প্রডিউস করলে এখানে আর্থিক ব্যাপারটা কিন্তু বেশ জড়িত, আপনাকে অনেক টাকা ইনভেস্ট করতে হচ্ছে। ওই সময় এত টাকা কি আম্মু দিয়েছিল, আপনার আম্মুকেই বলেছিলাম, হ্যাঁ আম্মুকেই বলেছিলাম আমাকে 2 লাখ টাকা দাও, আমি আচ্ছা, তোমাকে আচ্ছা। প্রফিট দিচ্ছি, ব্যাংকে রাখলে তো তোমাকে 2,000 দিবে, আমি তোমাকে 10,000 দিব। আচ্ছা। তো আমি হচ্ছে 20,000 পেতাম, আম্মুকে ফার্স্ট বার 10,000 দিয়েছি, আর একবারও দেইনি, সে 2 লাখই দেইনি। আর আপনি কি ওই 2 লাখ দিয়েই শুরু করলেন, ওইটা থেকেই বাড়লো আস্তে আস্তে, হ্যাঁ নাকি আরো টাকা না আনলেন না, আম্মুর ওই কাছ 2 লাখ থেকে বাড়লো, তারপরে আমি ফাইন্যান্সার নিলাম, আচ্ছা। ওইভাবে করে আমার কিছু রিলেটিভ ছিল, আমাদের বিজনেস পার্টনার ছিল, ওরা ওইভাবে ইনভেস্ট করা শুরু করলো। আচ্ছা। তো এইভাবে আবার দেন হচ্ছে আমি 2014 এর এন্ডে সিনেমা করলাম, ওখানে টাকা পেলাম আমি, দেন আমি টিভিসি করলাম, টাকা পেলাম, সো নিজেও তো অনেক টাকা পাচ্ছি। সো ওইভাবে করে আমার প্রোডাকশন হাউসে আমি অনেক টাকা ইনভেস্ট করেছি। আমার যে কাজিন ছিল ও অনেক টাকা ইনভেস্ট করেছিল, বেসিক্যালি ও সিরিয়াল করতো, ও ডিরেক্টর প্লাস প্রোডিউসার, সো ওরা ইনভেস্ট করেছে, আমি করেছি এভাবেই। আচ্ছা, ডক্টর হতে গেলে কিন্তু অনেক পড়াশোনা করতে হয়, অনেক পড়াশোনার চাপের মধ্যে থাকতে হয়। ওই টাইমে আপনি একই সঙ্গে এদিকে কাজ করছেন, এটা ব্যালেন্স করতেন কিভাবে? এটা আসলে ব্যালেন্স করাটা টাফ ছিল, এজন্য লাইক মানে মনে হতো যে পারবো, সো পেরেছি, বাট আমাদের তো 5 বছরের কোর্স, আমার লাগছে 7 বছর 8 বছর সময় almost। লেগেছে অনেক বেশি। হ্যাঁ সময় লাগছে এখানে আসলে, লাইক আমাদের মেডিকেলে কি হয় একটু মানে কি বলে এটাকে ফেল করায়, এটাকে আপনারা যেটাকে বলবেন, আমরা তো বলি প্রফ হয়,
সো প্রফে মানে একটু আমাদের রেজাল্টটা খারাপ করলে আবার মানে এক্সাম দিতে খারাপ হয়। না, এটা সিস্টেম। মানে আমি তো অলওয়েজ ফার্স্ট হয়েছি, সেকেন্ড হইনি। তো ফার্স্ট বারই আমি ফেল করলাম ফিজিওলজিতে, ইচ্ছা করে টিচার প্র্যাকটিক্যালে ফেল করালো বিকজ অফ আমি লেট করে যেতাম। আচ্ছা সো এখানে একটু মানে এরকম একটু টিচারের সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল। আচ্ছা। বলেছে এর আগে টিচার আমাকে পছন্দ করতো, সো ওনার সাথে একটু গ্যাঞ্জাম হয়েছিল। এভাবেই শুরু হলো, তখন আরো ডিপ্রেশনে চলে গেলাম। সো ওই ফার্স্ট ইয়ারের ওই ফিজিওলজি পাস করতে আমার লাগছে 2 বছর। সো ওখানে একটা বড় গ্যাপ হয়ে গেছে আমার লাইফে। আমি তো ওই সাফেনা ছেড়েই দিয়েছিলাম। দেন আমি হচ্ছে শিকদার মেডিকেলের ম্যান্ডিতে ভর্তি হয়েছিলাম। আমি ঢাকা থেকে মানে ঢাকা বোর্ড থেকে সব শিফট করে ওখানে চলে গেছিলাম কয়েকটা। কেন কমার্শিয়াল ফিল্মে কাজ করতে ইচ্ছে? এটা আপনার ব্যক্তিগত চয়েস ছিল নাকি ওখান থেকে কাজগুলো আসছিল তাই? না, আমি তো ফার্স্টে যখন করেছি তখন বাপ্পি মানে লাইক সাকিব খানের পরেই ও একটা জায়গা ছিল, লাভ স্টেশন ওর সাথে করেছিলাম। জাজ মাল্টিমিডিয়া আমাকে আনলো, আজিজ ভাই। সো ওনাদের হাউসের ছবি তো তখন হিট, রাইট? সো সবাই কি চায় সবসময় হিট কাজ করতে। সো ওইটা আমার মানে লাক বাই চান্স হয়ে গেছিল, করে ফেলেছি। আমি আসলে ওরকম বুঝতাম না কোনটা কমার্শিয়াল কোনটা আচ্ছা। লাইক আমার মনে হয়েছে একটা ভালো ছবি করব, হিট ছবি দিব, সবাই দেখবে, লাইক দিস। আপনার এখন পর্যন্ত রিলিজ হওয়া সিনেমা কতগুলো? রিলিজ হয় 13টা। 13টা সিনেমা রিলিজ হয়েছে। একটু আপকামিং কাজগুলো নিয়ে বলেন, কি অবস্থা? আপকামিং একটা ওয়েব ফিল্ম শেষ করেছি। আচ্ছা। সো আরেকটা অর্ধেক হয়েছে ওয়েব ফিল্মের। একটা সিনেমার কাজ কিছু দূর হয়েছে, আরো 3টা ছবি আছে। এই কাজগুলোতে আপনার অপোজিটে কারা বা আপনার কো আর্টিস্ট কারা? যেটা করেছি সাইকো ওয়েব ফিল্ম, ওখানে অনেকগুলো কো আর্টিস্ট। আচ্ছা। লাইক ওটা আমাকে নিয়ে টোটাল হিস্ট্রি। আচ্ছা। সো সব নাটকেরই আর্টিস্ট সবাই করেছে, মিঠু আপা থেকে শুরু করে মোটামুটি সব প্রমিনেন্ট আর্টিস্ট। আর যেটা সিনেমা, ওটা সজল ভাষাতে হচ্ছে একটা ছবি। আর দুটো বলা যাবে না আর কি, মানে আসলে সবকিছু বলা নিষেধ। আচ্ছা ঠিক আছে, তার মানে বুঝতে হবে একটু বেশি বোধহয় বড় বাজেটের কিংবা একটু না আসলে কি আয়োজন হয় করে আসবে এরকম কিছু। না আসলে কি হয়, যদি ছবি সবকিছু গেট আপ মেকআপ দেখে যায় বা নাম জেনে যায়, লাইক কি হয় ওই কিউরিসিটিটা দর্শকের কাছে থাকে না। তো আমরা চেয়েছি এরকম কিছুই হোক, মানে যেহেতু আমি করব। তো এই বছর আসলে অনেকগুলো ছবি আছে। আবার একটা সাইমন তারিক ভাইয়ের একটা ছবি করছি, সজল আহমেদ আমার কাজিন, ওর একটা ছবি করছি। তারপর রফিক সিদ্দার, ওনার সাথে একটা কথা হচ্ছে ছবির। তারপর লিটন ভাইয়ের সাথে একটা কথা মানে অলরেডি হয়ে গেছে, ওটাগুলোও করছি আর কি। তো এখন কয়টা করবো আসলে এটার আমি ডেট দিতে মানে পারবো কিনা, এটাও একটা ব্যাপার দাঁড়াচ্ছে। আচ্ছা, আপনি যে সিনেমাগুলো পাচ্ছেন কি মনে হয় এগুলো কি টিকে থাকতে পারবে কিনা এই বাজারে? এটা তো আসলে আমি ভেবে দেখি নাই, কারণ যারা প্রডিউস করে ডিরেকশন দেয় তারা করছে, তারা জানে। বাট ছবির বাজার খারাপ ভালো এটা তো সবসময় বাংলাদেশে খারাপ ভালো মিলায়। সো এখন হচ্ছে ছবির জিনিসটা একটু চেঞ্জ হয়ে গেছে। লাইক এখন সবাই প্ল্যাটফর্ম বেসে ছবি করছে, একটু ডিফারেন্ট কাজ করছে। সো ওই কাজগুলো আসলে আমিও কখনো করিনি। আমি যেগুলো করছি সেগুলো কিন্তু ওই স্টাইলেরই, একটু থ্রিলার টাইপের, একটু অন্য স্টাইলের ছবি। তো কেন খারাপ হবে? কারণ এখন তো আসলে আমার মনে হয় যে বাজেট একটু ডিফারেন্ট হয়ে গেছে। আগে শুধু হল থেকে টাকা আসতো। আপনারা জানেন যে আমি নিজেও কিন্তু আমার একটা প্রোডাকশন হাউস আছে সিনেমার, হ্যাভেন মাল্টিমিডিয়া। সো ওখান থেকে আমি 4টা ছবি প্রডিউস করেছি, যদি আমার ফাইন্যান্সার ছিল। আচ্ছা। তো আমরা কিন্তু তখন খুব কষ্ট করে স্পন্সর কালেক্ট করতাম, গান এক এক জায়গায় সেল করতাম, 10 লাখ 15 লাখ করে স্পন্সর নিয়ে করেছি। তো এখন কি হয়েছে, এখন সবাই জানে যে টাইটেল স্পন্সর একটা ভালো টাকা দিবে, অনেক স্পন্সর নেওয়া যাবে, ড্রেস স্পন্সর হয়। আমরা যখন এটা করছি তখন কিন্তু এগুলো জাস্ট নিউ ছিল না, আমরা এগুলো পরিচিত করেছি। বাট এখন সবাই জানে। তারপরে অনেকগুলো প্ল্যাটফর্ম হয়েছে, তারা একটা ভালো অ্যামাউন্ট দিচ্ছে, আপনার ছবিটা কিনে নিচ্ছে। সো এখন তো ছবির আসলে হল ডিপেন্ড করলে হবে না। এখন কিন্তু লাইক কি বলে এটাকে, অনেক স্প্রেড হয়ে গেছে জায়গাটা। সো মানুষ দেখছে যে না, হলে ব্লকবাস্টার হচ্ছে না, এটা আসলে একটা ফেক কথা। অন্য জায়গা থেকে কিন্তু ঠিকই কালেক্ট করে নিচ্ছে। শুধুমাত্র স্পন্সরই কিন্তু ছবির উদ্দেশ্য না। না দেখেন আমি বলি, দেশের বাইরে যে সিনেমাগুলো রিলিজ হয়, ফিল্মগুলা কি বলে বলিউডে বলেন হলিউডে, এখানে কিন্তু সিস্টেমটাই এটা। মানে এভাবেই কিন্তু ওনারা কিন্তু টাকা তুলে, যদিও ওনাদের ব্যাপার ডিফারেন্ট। দেখেন ওনাদের একটা গানেই খরচ হয় 2-4 কোটি টাকার উপরে, সেখানে আমরা একটা গান করি কয় টাকা দিয়ে বলেন? আমাদের টোটাল সিনেমার বাজেটে তো 1 কোটি টাকা থাকে না, 1 কোটি টাকা থাকে না অনেক সময়। সো এখন যদি আপনি ওই বলিউডকে আমাদের সাথে কম্পেয়ার করেন, এটা তো হবে না। ওই ওনারা তো যে প্যানেলে যে টাকা খরচ করে শুধু এডিটিং এ, আমিও তো অনেকগুলো জয়েন্ট ভেঞ্চারে কাজ করেছি, ধরে আর্টিস্টের চেহারা এডিট করে। আর আমরা কি করি, ইনস্ট্যান্ট ডান্স করি, ইনস্ট্যান্ট যেরকম চেহারা ওরকমই থাকে। তো ওইটার সাথে তো আমাদের কম্পেয়ার করলে হবে না, এটা খুব বোকামি।
কিন্তু এই যে দেখেন অডিয়েন্সের পার্সপেক্টিভ নিয়ে যদি এখন কথা বলি, আমাদের বাংলাদেশের অডিয়েন্স এখন সিনেমার বাজারে কিন্তু তারা অনেক শিক্ষিত হয়ে গেছে, মানে জানে ওনারা জানে। ভালো সিনেমা কি, কোয়ালিটি সিনেমা ওনারা দেখে, কারণ হাতে নেটফ্লিক্স আছে, হাতে অ্যামাজন প্রাইম আছে, সবকিছু দেখছে তারা। হলিউড বলিউডে রিলিজ পাওয়া মাত্র আমরা এখন দেখতে পাই। এত ভালো ভালো সিনেমার বাজারে আমি যখন মিনিমাম কোয়ালিটি দিতে পারছি না, তখন কিন্তু তারা বলে যে আচ্ছা এটা কি বানাইছেন, এটা কেন দেখবো আমরা। এখন দেখেন, মানুষ তো অনেক কথাই বলবে, তারা তো আসলে অ্যাকচুয়াল যে ব্যাপারটা সেটা তো জানে না যে আমাদের বাজেট কম থাকে। সো যারা আমরা মিডিয়াতে কাজ করি, আমি হয়তো বা ফুল টাইম মিডিয়া করি না, কিন্তু আমার শখ, আমি মিডিয়া ছাড়তে পারবো না। আচ্ছা, কিন্তু যারা ফুল টাইম করে তাদের তো কিছু করতে হবে, কাজ করতে হবে না? সো না করলে যারা আমাদের ক্যামেরার পিছনে আছে, আমাদের ওনাদের তো এটা ফ্যামিলি চলে। সো ওইটা আসলে ওনারা ভেবেই কিন্তু কাজগুলো করে। এখন যদি মনে করেন মানে যেগুলো নেটফ্লিক্সে দেখছে বা অ্যামাজনে দেখছে বা এরকম বিভিন্ন অ্যাপসে দেখছে, ওগুলোর সাথে তো কম্পেয়ার করলে এখন কই হলিউডের ছবি, কই বাংলাদেশের, রাইট? সো কই উনাদের একটা দেখেন, একটা আর্টিস্ট বছরে ওরা 2টো ছবি করে। দীপিকা পাড়ুকোন 10 কোটি না 15-20 কোটি টাকাও নাকি তার কাছে কম মনে হচ্ছে। আর আমরা কত নেই, টেল মি। আমাদের যে 1 নাম্বার যদি অনেক কেউ ধরেন, হ্যাঁ, তার সে কত নিচ্ছে, দেয় না তো। মানে হয়তো বা কত 10 লাখ টাকা সেদিন আমি একটা ছবি থেকে রেমুনেশন নিয়েছি, তো এটা তো আসলে আমার হয়তো বা একটু মার্কেট ভালো হচ্ছে বা মানুষ চাচ্ছে বলে দিয়েছে। বাট এটা তো আমি যখন হিট ছবি দিয়েছি তখন আমি পাইনি। 4 লাখ 5 লাখ সর্বোচ্চ। তো 10 লাখের উপরে কোনো আর্টিস্টের বাজেটই নেই। সবাই তো শাকিব খান না যে আমি 1.5-2 কোটি টাকা ডিমান্ড করলাম, দিয়ে দিল। সবার সিনেমা তো আসলে শাকিব খানের মতো ধরেন মানে অডিয়েন্সও আনতে পারে না, এটাও তো একটা কথা। এক্স্যাক্টলি। তো উনি তো ওনার জায়গাটা তৈরি করেছে। ওনার আজকে ক্যারিয়ারে কত বছর, 28 ইয়ার্স ওল্ড, আমার এইজ কত বছর। তো ওইটা যদি আসলে থিঙ্ক করা হয়, কোনো কিছুর সাথে কোনো কিছুর কিন্তু কম্পেয়ার চলে না। কিন্তু আপনি কি মনে করেন না যে অযথা মানহীন 4-5টা সিনেমা বানানোর চাইতে একটা ভালো সিনেমা বানানো দেখেন বেশি বেশি দরকার? যারা মানহীন করছে বা সেটা তো আসলে আমরা করছি না। আমরা যেটা করছি ভালো করছি, চেষ্টা করছি ভালো করার। এখন যখন শুটিং হয়, আমার আসলে কোনো ছবি আমার মনে হয়নি মানহীন, বাট যার অনেক ছবি দেখেছি আমি, বাট ওনাদের হয়তো বা শখ ছিল ওনারা ছবি করবে, অ্যাক্টিং করবে, হয়তো বা এই কারণে করছে। আমি বলতে পারবো না ওই ছবিগুলোর ব্যাপারে, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। আচ্ছা, শাকিব খান প্রসঙ্গ চলে এসেছে। আমরা মানে আমি আপনাকে বিব্রত করতে চাই না, কিন্তু কেন জানি আমার মনে হয়েছে যে আপনার সঙ্গে একটু এটা নিয়ে কথা বলা যায়। ধরেন শাকিব খান আলোচনায় আপনি কিভাবে ঢুকে গেলেন, অথবা আপনার সঙ্গে শাকিব খান আলোচনাটা এত বেশি কেন, বলেন তো? শাকিব খানের আলোচনায় আমি ঢুকে যাই নাই আসলে, মানে মানুষজন তৈরি করেছে, দেখে, বা লাইক ছবি করা হবে এটা নিয়ে দেখে, এরকম অনেক কিছু আমি বলতে পারবো না আসলে। আচ্ছা, আসলেও কি শাকিব খানের সঙ্গে আপনার একটা বন্ধুত্ব বা ঘনিষ্ঠতা আছে? হ্যাঁ, অনেক আগে থেকে ভালো রিলেশন শাকিব খানের সাথে। লাইক কবে থেকে, 2016 থেকে আমার বাসায় আসা যাওয়া করে, গুড রিলেশন, কো-আর্টিস্ট হিসেবে ভালো রিলেশন, অ্যাজ এ ফ্রেন্ড, বা যদি বলেন যে বিভিন্ন কি বলে গাইড অনেক সময় দিই, সেদিনও একটা ব্যাপারে আলোচনা করা হলো। 3টা ছবি আসলে ওনার সাথে করার কথা ছিল তখন, সামহাও হয়নি। থাকে না, তাকে আমি 2টো প্রডিউসারও দিয়েছিলাম, নাম বলবো না। আমার প্রডিউসারই ছিল, সে সেটা দিয়ে তার অনেক নায়কের সাথে ছবি করেছে। সো এইগুলো নিয়ে তার সঙ্গে আমার একটা কথা নেই তো, কিছুদিন আগের কথা, 19-20 21। ওকে, 19-20-21 মানে ধরেন এরকম টাইমে 3-4 বছর আগের কথা বলছি। হ্যাঁ, করোনার পরও হতে পারে, আগে হতে পারে, আমি ভুলে গেছি। তো এইভাবেই। আচ্ছা, কিন্তু সামহাও শাকিব খান সবসময় অস্বীকার করেন, বা মাঝখানে যখন বিমানে যখন আপনার সঙ্গে ছবিটা ভাইরাল হলো, আপনি কিভাবে জানেন যে অস্বীকার করে? ও নিউজে উনি বলেছেন। নিউজ উনি বলেন নাই, ওনার ভয়েস রেকর্ড আছে? ভয়েস রেকর্ড নেই, কিন্তু একটা গণমাধ্যম যখন পাবলিশ করছে, একটা গণমাধ্যম তো সেদিন আমাকে মন গড়া পাবলিশ করছে না? অবশ্যই মন গড়া পাবলিশ করে, ডেফিনেটলি করে। আপনি যদি প্রমাণ চান আমি দিতে পারবো, বাট এই প্রমাণ দিতে গেলে আমি নিশ্চয়ই চাই না যে কারোর পার্সোনাল লাইফ হ্যাম্পার হোক। আর শাকিব খান, হি ইজ দ্য মেগা স্টার, সো প্রশ্নই ওঠে না তার লাইফ আমি হ্যাম্পার করার। আর আমি যদি হ্যাম্পার করতেই চাইতাম তাহলে তো মানে অন্যদের মতোই হয়ে যেতাম। আমার প্রয়োজন নাই আসলে কারোর পার্সোনাল লাইফ পার্সোনাল জায়গায় থাকুক। এখন ভালো ভালো চ্যানেল, ভালো ভালো প্ল্যাটফর্ম কিছু লিখলে মানুষ ওটাকেই বিশ্বাস করে নেয়। আচ্ছা, আপনি বলেন, এখন আপনার সঙ্গে আজকে আমার ফার্স্ট দেখা, এখন আপনি কি আমার সাথে ছবি তুলতে গেলে আপনার কি রিকোয়েস্ট করে তুলতে হবে আমার সঙ্গে? অফকোর্স নট।
তাহলে শাকিব খানের সাথে আমার এত বছর রিলেশন, তার কাছে কি আমার রিকোয়েস্ট করে সেলফি তুলতে হবে? তাও প্লেনে বসে, আবার হাত ধরা ভিডিও, এটাও কি আমি রিকোয়েস্ট করে হাতটা ধরেছিলাম? গাড়ির মধ্যে ঘুরেছি, সেই ভিডিও আছে, আমি আপলোড করেছি। তো এগুলো কি রিকোয়েস্ট করে হাতটা ধরেছিলাম, হাক দিয়েছিলাম? ও মাই গড, আমার জানা নাই। এরকম রিকোয়েস্ট আমি আসলে সবাইকে তাহলে করতে চাই। আমি এই লাস্ট উইকে দেখলাম আপনি বাট আরেকটা জিনিস বলে, আমি সবসময় চাই যে আমার নেগেটিভ পাবলিসিটি হোক। নেগেটিভ পাবলিসিটি ইজ দ্য বেস্ট পাবলিসিটি। আচ্ছা, পজিটিভ বললে তো আপনি নেবেন না। তার মানে কিন্তু জিনিসগুলো আপনি জেনে শুনেই করছেন। না, আমি করছি না, দেখেন এটা আমার হয়ে যায়, আমার মনে ভাগ্যেই লেখা আছে যে ভাইরাল আমাকে ছাড়বে না। জিনিসটাকে আপনি অপছন্দ করেন না? আগে করতাম, লাইক 2019 একটা নিউজ হয়েছিল আমাকে নিয়ে, খুব বাজে একটা নিউজ। আমি ওই লোকটাকে চিনতামও না, এই যে জিকে শামীম টাইমকে কি নিয়ে, ওনাকে নিয়ে। আমি স্টিল না ওনাকে চিনি না, বাট আমাকে নিয়ে একজন সাংবাদিক একজন নায়িকার প্ররোচনায়, আমি বাংলা ভাষা যাই না, মানে নায়িকার খুব ইয়েতে সে নিউজটা করেছিল। সে সাংবাদিক আবার আমাকে বলেছে, সে ভাইয়াটা ক্রাইম রিপোর্টার হোয়াটএভার, তার ভালো লেগেছে, সে করেছে। আমি ওটা নিয়ে খুব ডিপ্রেশনে চলে গেছিলাম, আমি ইন্ডিয়াতে চলে গেছিলাম, বম্বেতে। বাট ডিপ্রেশনে যে আমার লাভটা কি হয়, আমি তখন 1 বছর বম্বে ছিলাম, আমি ডান্স প্র্যাকটিস করি, গ্রুমিং করেছি, নাচ গ্রুমিং করেছি। ওই সময় বম্বেতে যে আমি অনেক টাকাও ইনকাম করেছি, অনেক শুটও করেছি। সো আমার মনে হয় যে ভাই আমার পিছনে তোমরা লেগে থাকো, আমার জন্য বেস্ট। তো এখন আসলে আমার মন খারাপই হয় না। এখন আমি তো এভরিডে, সেদিনও দেখলাম ব্ল্যাক ড্রেস পরা, মনে হয় দেখেছেন যে দুবাইতে ধরা খেলেন মিষ্টি জান্নাত, এরকম একটা ব্যাপার। শোনেন, ফার্স্ট অফ অল দুবাই এমন একটা জায়গা, এটা ধরা খাওয়ার জায়গা না, মানুষ ধরা দিতেই যায়, এটা আমি বলেছি অনেকবার। আর সেকেন্ড কথা, যে ব্ল্যাক ড্রেসটা পরা ওই যে লোকটা, উনি আমার ম্যানেজার। আমি একটা প্রোগ্রাম, পিয়ালার একটা প্রোগ্রাম ছিল ক্যাটওয়ার্কিং, ওটা থেকে নেমে বের হচ্ছে, এখান থেকে নিউজ করো। তো এরকম ফেক নিউজ তো এভরিডে হচ্ছে। তো ইটস ওকে, হঠাৎ করে দেখা যায় আলোচনায় থাকে না, আবার দেখা যায় হয়ে যাচ্ছে লাইক দিস। আমার ভালো লাগে। তার মানে কি আপনার মনে হয় যে ইচ্ছাকৃতভাবে আপনার পেছনে অনেক বেশি লোকজন? অফকোর্স। সব নায়িকাকে নিয়ে কিন্তু এই ধরনের নিউজ হচ্ছে। দেখেন, আমার মনে হয় আগে আমি এগুলো নিয়ে কষ্ট পেতাম, এখনো মাঝে মাঝে পাই, যারা খুব কাছে তাদের থেকে। বাট ভালো লাগে কি, যে হয়তো বা আমি কিছু করছি, সামথিং আমি সবার থেকে বেটার করছি, দ্যাটস আমার পিছিয়ে লোকজন লেগে আছে। যে প্রশ্নটা আসলে করতে চাচ্ছিলাম, গত সপ্তাহে আমি দেখলাম যে শাকিব খানের খুব রিসেন্ট একটা ইভেন্টে উনি গিয়েছেন, হোয়াইট কালার একটা ব্লেজার পরেছিলেন, একটা ছবি আপনি শেয়ার করে লিখেছেন আপনার নেক্সট সিনেমার লুক এটা, রাইট? ওখানে এটা নিয়ে আপত্তি নেই, এটা সবাই অনেকেই অ্যাপ্রিসিয়েট করেছেন, কিন্তু ওখানে একটা কমেন্ট দেখলাম, শোবিজের বেশ জনপ্রিয় সাংবাদিক এবং উনি শাকিব খানের খুব কাছের। উনি এত কাছের যে উনি আমাকে নিয়ে নিউজ করে, শাকিবের বাসা থেকে আমি লাঞ্চ করে আসি, আমার তো অ্যাসিস্ট্যান্টেরও ভিডিও আছে। উনি এইটা জানেন না যে রিকোয়েস্ট করে ছবি তুলেছিলাম নাকি? উনি এখানে যে কমেন্টটা করেছেন, উনি তো সবসময় নেগেটিভ নিউজই করে। উনি এখানে একটা কমেন্ট করেছেন যে শাকিব খানের 2028 সাল পর্যন্ত ডেডলক না, হোয়াটএভার। হ্যাঁ, উনি কিভাবে জানেন? কোন ডেডলক না, অনেক কাছের। ও আচ্ছা, কাছের। তাহলে এটা জানলো না যে আমি কবে কবে যাই বা আমার সাথে কবে কবে ঘুরে, এটা জানে না সে? না, উনি যে প্রশ্নটা করেছিলেন এই উত্তরটা আপনি দিতে চান? আমি তো উত্তর দেই না। কেন উত্তর দিতে? তাহলে কি 2029 সালে ওই পেজে যে লিখি না, সে লেখে, সো আস্ক হিম, আমাকে কেন? তাকে নিয়ে আমি কেন জানতে চাই, কারণ ওখানে অনেক অডিয়েন্সও প্রশ্ন করেছে বা ওই কমেন্টের রিপ্লাই জানতে চেয়েছে। ওখানে তো অনেক অডিয়েন্স অনেক রকম প্রশ্নই করেছে। আচ্ছা, তাহলে এই সিনেমাটা আমরা কবে দেখতে পারবো? শুটিং কবে? যখন হবে তখন সবাই দেখতে পাবে। রিলিজ যখন হয় তখন তো দেখতে পারি। যে আমিও তো কয়েকটা কাজ করেছি রিসেন্ট, সেটাও তো এখনো রিলিজ হয়নি। সো আমি বললেও তো হবে না, রিলিজ যেদিন হবে সেদিন দেখতে। তার মানে শাকিব খানের সাথে মিষ্টি জান্নাতের খুব দ্রুত শুটিং সেটে দেখা হচ্ছে। এর বাইরে যে দেখেন, আমি আরেকটা জিনিস ক্লারিফাই করি, শাকিব খানের সাথে আমার, দেখেন উনি অনেকগুলো ছবি করছে, 3-4 নায়িকা আছে, বাট আমি চাচ্ছি না এরকম ছবি করতে। আচ্ছা, আমি কখনোই চাইবো না, আমি এটা বলেও দিয়েছি। এখন অনেকের প্রশ্ন হতে পারে যে, লিখেছে আমি মাঝখানে যখন বললাম যে আপনাকে নেয়ই না, তো আমার পার্সোনাল লাইফে আমি কি সেটাই তো পার্সন জানে না। আবার অনেকে বলে যে আমাকে নিয়ে দেখলাম ফটো কার্ড বা অনেক কিছু ছাপায় যে সিনেমা হাতে নিয়ে এত বিলাসী জীবনের উৎস কি। সো আমার তো এনাদার প্রফেশন আছে, ইনারা এটাও জানে না, বড় বড় চ্যানেল তারা লেখে। সো শাকিব খানের সাথে আমার কি রিলেশন, সেটা তো আসলে আমি পাবলিক প্লেসে বলতে চাই না। মানুষ শুধু বলতো যে তার সাথে ছবি নাই কেন, আমি মনে হয় মিথ্যা বলছি। তো এই জন্য আমি কি করলাম, একটা সেলফি তুলে দিয়ে দিলাম যে না, দেখো যে তার সাথে রিলেশন আছে কিনা। কিন্তু মিষ্টি, একটা জোর গুঞ্জন আছে আপনি শাকিব খানের স্ত্রী, আপনাদের বিয়ে হয়েছে, কোনো ব্যাখ্যা বা আপনার কাছ থেকে কিছু জানতে পারি কিনা এই বিষয়ে? সত্যি কি এই ধরনের কোনো
এটা কি জাস্ট রিউমার নাকি আসলেও কিছু আছে আপনাদের? না, আমি শাকিব খানের ব্যাপারে না আসলে প্রশ্নের অ্যান্সার করতে চাচ্ছি না। আচ্ছা। মানে ওনার যেখানে যাই শুধু ওনাকে নিয়ে প্রশ্ন করতে করতে আমি টায়ার্ড হয়ে গেছি। কেন জানি এই বিষয়টা আরেকটা নিয়ে জিনিস আপনার আমি অনেক আলোচনা। সবসময় বলেছি যে শাকিব খান যদি আমার সাথে ছবি না করতে চায় বা কিছু না করতে চায়, ওনার মুখ থেকে কেন আপনারা জিজ্ঞাসা করেন না? অনেক প্রোগ্রামে তো যায়, আকসিম যে মিষ্টির ব্যাপারটা কি একটু ক্লারিফাই করেন। কেউ কিন্তু সাহসী পায় না এটা জিজ্ঞাসা করার। কেন পায় না? নিশ্চয়ই আমার অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে তো আমার কথা জিজ্ঞাসা করলে হবে না। তো ব্যাপারটা কিন্তু ওইটাই। আচ্ছা, চলেন আমরা একটু আপনার বিলাসী জীবন নিয়ে কথা বলি। আমার বিলাসী জীবন না, আল্লাহ, কি বলে। আপনি কেমন আসলে থাকে না যে অনেকে বিলাসী জীবনটাই পছন্দ করে, আবার অনেকে সাধারণ জীবন অনেক পছন্দ করে, আপনি কেমন আমার কোনো বিলাসী জীবনই নাই। ছোটবেলা থেকে আমি মানে এখন যেমন দেখছেন এভাবেই চলাফেরা করি। আচ্ছা। সো আমি আমার টাকা ইনকাম করি, আমার টাকা আমি খরচ করি। সো এখানে বিলাসী জীবনের কিছু দেখার নাই। একজন ডক্টর, একজন বিজনেস ওম্যান, সে টাকা ইনকাম করতেই পারে। তারপরে আমি এই যে এত কাজ করছি, এত লঞ্চিং করছি, এত প্রমোশন করছি, এই টাকাগুলো কোথায় যায় তাহলে? আমার তো ফ্যামিলিকে টাকা দেওয়া লাগে না। তো এখানে বিলাসী জীবনের কিছুই দেখি না। আর অনেকবারই বলেছি যে আমাকে অনেক কিছু অনেকে গিফট করে, ড্রেসও বলেছে স্পন্সর করে, করতে পারে, ঠিক আছে, ইট কুড বি হ্যাপেন। আর বিলাসী জীবন বলতে তো আসলে কার জীবন বোঝায় বাংলাদেশে? নিশ্চয় আমি আম্বানি ফ্যামিলি থেকে জন্মাই নাই, বা আমি মুকেশ আম্বানি হলে তখন ভাবতাম যে আমি চাই খাচ্ছি 20 লাখ টাকার কাপে করে। সো এটাকে বিলাসী জীবন মানে কেন মানুষ বলে আমি জানি না। তো দুবাই থাকা মানে তো বিলাসী জীবন না। দুবাই তো যে কোনো মানুষ, অনেক মানুষই তো দুবাইতে থাকে। তো একটা উটের দুধের চা খাই বলে বিলাসী জীবন, এটা কেমন? উটের দুধের মানে দাম কত আমি জানি না। না, অনেক সময় হয়তো বা আপনার পোশাকের দাম নিয়ে অনেকে জিজ্ঞেস করে, তখন যখন জেনেছে যে 2 লক্ষ 3 লক্ষ 4 লক্ষ টাকা, না, আমি তো সেদিন বলেছি সেটাকে হয়তো বিলাসী জীবন না, বলছে। ওটা তো আমি বলেছি আমার স্পন্সর করা ম্যাক্সিমাম ড্রেস, যেগুলো আমি এই যে অ্যাওয়ার্ডে পরে যাই, কোম্পানি আমাকে পেমেন্ট করে, আমি তাদের ড্রেস পরে যাই, একটা 15-20 লাখ টাকার ড্রেসও পরে যাই আমি। তো হতেই পারে নায়িকাদের সাথে, এখানে বিলাসী জীবনের কি হলো? আচ্ছা, একটু আপনার পরিকল্পনা নিয়ে জানতে চাই, ফিউচার প্ল্যান বা কি ভাবছেন সিনেমা নিয়ে, আপনার প্ল্যানগুলো কি সামনে? আমি না আপু ফিউচার প্ল্যান কখনো ভাবি না। আমার লাইফে প্ল্যান করে কোনো কিছু হয় না, সবসময় হুটহাট হয়। সো ওটা আসলে আমি জানি না। মানে আপনি কি খুব আড্ডা পছন্দ করেন নাকি খুব নিজের সাথে বাসায় সময় কাটানো বেশি পছন্দ করেন? আমি একা থাকতে বেশি পছন্দ করি, বাট সামটাইমস ফ্রেন্ড খুব মিস করি। আর আমার ফ্রেন্ড মিডিয়া রিলেটেড ফ্রেন্ড খুব কম। আমার স্কুল কলেজ বা আমার মেডিকেল মানে রিলেটেড ফ্রেন্ডরা আমার বেশি। তো একা থাকাই খুব ভালো, খুব ভালো লাগে, অনেক ক্রিয়েটিভিটি হয়। সোশ্যাল মিডিয়া তো আপনি নিয়মিত ব্যবহার করেন? হ্যাঁ, সোশ্যাল মিডিয়া নিয়মিত করি না আমি। আমার যে পেজটা, এটা আমার অ্যাডমিন আছে 4 জন, তারা চালায়, তারা পোস্ট করে। নিয়মিত হলে তো আমি নিয়মিত নিউ গেট আপ, নিউ ইয়ে করে আমি ছবি আপলোড করতাম। আচ্ছা, খুব বেশি রেগুলার না, না, but আমি মাঝে regular মাঝে না। আপনি কিন্তু চোখে পড়ে তো আপনার সব ধরনের কন্ট্রোভার্সিয়াল নিউজ গুলো বা আমি কমেন্টস গুলো, না, অডিয়েন্স যে honestly কমেন্টস বলি, করে। আমি কমেন্টস গুলোও দেখি না, যেগুলো আচ্ছা। ব্যাড কমেন্ট থাকে। ব্যাড কমেন্ট সবাইকে নিয়েই থাকে, সে যেই হোক, বাংলাদেশের এটা একটা নর্মাল থিং। সো ওগুলো হয়তো বা ওরা হাইড করে দেয় আমার যেটা পেজে আসছে। আচ্ছা। আর আমি সারাদিনে সকাল থেকে এখনো ফেসবুকে যাইনি। এখন তো রাত অলরেডি কয়টা বাজে, 8টা-9টা তো বেজে গেছে। তো আমার আসলে এক শিফটে যাওয়া হয় ঘুমানোর আগে। আমি জানি না, মানুষ অনেকে অনেক কথা বলে, বাট আমি এভরিডে 2 মাস বিজি থাকি, মানে এটাই। কোনো প্রভাব ফেলে কিনা কোনো নেগেটিভ কমেন্টস গুলো আপনার প্রতি, বা নেগেটিভ নিউজ গুলো কোনো প্রভাব ফেলে কিনা মানসিক ভাবে? আমার কোনো প্রভাব পড়ে না। আচ্ছা, আমার কিছুই পড়ে না। বাট আমার বাবা অলওয়েজ বলতো, মানে চলে যাওয়ার আগে, লাইক অনেক নিউজ করতো, মানে নিউজ দেখেছে বা ব্যাড কমেন্ট দেখে বলে যে আমার ফেরেশতার মতো মেয়েটা, মানুষজন এত কিছু বলে, বাবা এই কমেন্টটা করতো। আচ্ছা, কজ আমাকে বা আপনাকে কে ভালো জানবে, আপনি কেমন, আপনার ফ্যামিলির লোক বা আপনার কাছের লোক। তো আমার তো ওই জায়গাটা আমার ভালো জানলেই না। আচ্ছা, সম্প্রতি আপনার গাড়ি রিলেটেড বোধহয় কিছু নিউজ একটু তো দেখলাম, বললাম আমি, সেটাই আপনার চোখে পড়েছে? হ্যাঁ, সেটাই তো আমি বললাম, আমার চোখে পড়েছে। আমার গাড়ি ছিল, এটা আমি বলেছি, ওটা শাকিব খানের বাসার সামনেই ছিল। বাট ওইটা যে উনাদের বাসা, ওই যে যারা নিউজ করেছেন তার ওনারের বাসা, এটা আমি জানতামই না আসলে। আমার বাসাও গুলশানের 7 বছর, আমিও গুলশান 2-এই থাকি। সো গাড়িটা ওখানেই থাকে। ওই দিন আমার আম্মু ছিল, আমার কাজিন ছিল, নিউজটা আমিও দেখেছি, দেখে আমিও শকড আসলে। তো যারা করেছেন তারাও আসলে জানতো না, আমিও ওনাদেরকে ক্লারিফাই করেছিলাম ব্যাপারটা। তো আমার নিউজ আমিও দেখি, আমিও মজা পাই। মানে এটা পাবলিক যেমন মানে দেখছে, আমিও দেখি। আচ্ছা, ঘোরাঘুরি পছন্দ করেন?
না, অত বেশি না। অত বেশি আমি যখনই দেশের বাইরে যাই, কোনো না কোনো কাজে যাই, হুম। তার সাথে আমি ঘোরাফেরা করি। আচ্ছা, এমনিতে তারপরও মাঝে মাঝে ঘুরতে যাওয়ার জন্য কোন জায়গাগুলো আমি prefer আমি করেন? ঘুরতে খুব কম যাই। কম আমার যান। ঘর ভালো লাগে থাকতে। ঘর সেটা বাংলাদেশে হোক, দুবাইতে হোক, হুম। বা যে কোনো দেশে হোক, লাইক ওখানে থাকতে পছন্দ করি। বিজনেসটাকে আপনাকে খুব টানে কিনা, আপনি পছন্দ করেন কিনা? হ্যাঁ, বিজনেস আমি খুব পছন্দ করি। হুম। ছোটবেলা থেকে আম্মুকে দেখে দেখে বিজনেসের প্র্যাকটিস। সো আম্মুর এনজিও আছে। ও আচ্ছা, মানে আন্টিও বিজনেসের সাথে রিলেটেড। ও আচ্ছা আচ্ছা। আম্মুর এনজিও আছে, সো আম্মুও বিজনেস করতো, এখনো করেন। তো ওনাকে দেখে দেখে আমার আসলে ছোটবেলা থেকে ইচ্ছা ছিল আমি বিজনেস করব, বিজনেস উইমেন হব। এই যে ডক্টরটাও হয়েছে, এটাও আমার ইচ্ছা যে আমি অনেকগুলো ক্লিনিক করব, মানে কি বলে চেইন হবে। সো এটাও তো বিজনেস অন কাইন্ডস অফ। বাট আমার স্যাররা আবার আমাকেও খুব, মানে আমার কিছু স্যার আছে, তার ছেলে মেয়ে আমার এই যে তারাও জেলাস করে, বিকজ অফ তারা আসলে এক একটা ব্রেসেসের ট্রিটমেন্টে লাইক 2.5 লাখ 3 লাখ নেয়, আমি কেন 35-40 হাজার টাকাই করি, তাদের অনেক কমপ্লেন। বাট আমি মাঝে মাঝে এটা আমি আজকেও ক্লারিফাই করতে চাই যে আমি শুধু যে বিজনেস হিসেবে আমার এই লাইক এই মেডিকেল বা ডক্টর আমি বা ডেন্টিস্ট এই প্রফেশনটা নিয়েছে তা না। আমি কিছু কিছু মানুষকে চাই যে কম টাকায় ভালো চিকিৎসা দিতে, দেশের বাইরের মতো উন্নত চিকিৎসা দিতে। এটাই হচ্ছে আমার হ্যাভেন ডেন্টাল অ্যান্ড বিউটি ক্লিনিকের একমাত্র মানে জিনিস, যে সবাই উদ্দেশ্য সবাই যে ট্রিটমেন্টটা লাইক এত টাকায় দেয়, আমি সেই ট্রিটমেন্টটাই চেষ্টা করি কমে দেওয়ার, অনেক কম টাকায় দিতে চাই। এটাতেও আমার প্রফিট কিন্তু হয়, বাট লাইক ডেন্টিস্টদের তো অনেক অল্প হয়। হ্যাঁ, অল্প হয়, হয়তো কম হয়, অল্প হয়। আমার এত ইনকাম করার দরকার নেই, আমার কমে আমি সন্তুষ্ট, কিন্তু আমি চাই যে ভালো মানের চিকিৎসা দিতে। আচ্ছা, এটা একটা দারুণ দারুণ চিন্তা ভাবনা, এটা খুব কম ডক্টররাই করেন। আপনি ইউরোপেও বোধহয় কিছু ব্যবসা নিয়ে বলেছিলেন কিছু জায়গায় যে আপনি একটু শুরু করতে চান, সেটা নিয়ে কি? আমি ইউরোপেও করব, আমি ইউকে তে প্ল্যান আছে, আমি একটা ক্লিনিক করব, আমার এটাতে একটা ব্রাঞ্চ করব, যেহেতু দুবাইতে আছে। সো দেখা যাক কি হয় ভাগ্যে, কিন্তু এগুলো তো খুব মানে করলে কি হয়, সারা দিন হচ্ছে এগুলোতে সময় দিতে হয়, টাইম অনেক দিতে বেশি হয়, টাইম মানে প্যাক থাকা লাগে, খুব ঝামেলা। এত কিছুর মধ্যে আসলে নিজের জন্য সময় পান কখন? আমি নিজেকে খুব কম সময় দেই, এটা অনেস্টলি বললেও মানুষ বলবে হ্যাঁ নায়িকারা তো এরকম বলে, আসলে না। একজন নায়িকা বা আপনাকে সিনেমার পর্দায় আপনাকে দেখা যায়, আপনি এই জিনিসগুলো তো নিজেকে সময় দেওয়াটা তো বেশি জরুরি। এখন শোনেন, আমি বিজনেস করি, আমি কখন ঘুমাই কখন উঠি আমি নিজে জানি না। এমনও দিন থেকে 3 ঘন্টা 2 ঘন্টা ঘুমাচ্ছি, হাউ কুড আপনার চেহারাটা সুন্দর থাকবে না। সো মেনটেন, যে নায়িকা হলে যে মেনটেনটা করতে হয়, বাংলাদেশে আসলে নায়ক নায়িকাদের টাকা কত বলেন, ওভাবে হলে তো মানে হতো না আসলে। সো ওইটা করতে গেলে তো আসলে সেই ঘুমাতে হতো আমার লাইক 11টায়, সকালে 5টায় উঠে জিম টিম করা। বাট হ্যাঁ, এক্সারসাইজ করা হয়, ডান্স মাঝে মাঝে প্র্যাকটিস করা হয়। নিজেকে সময় আসলে খুব কম দেই, নিজের ব্যবসা নিজের ফ্যামিলিকে সময় বেশি দেই। মিষ্টি জান্নাতকে নিয়ে অনেক বেশি আলোচনা হয়, আপনি কি মনে করেন যে সিনেমার চেয়ে আলোচনা আপনাকে আরো বেশি পরিচিত করেছে মানুষের কাছে? পরিচিত হলেই তো হয়, সিনেমা করা দিয়ে মানে যে পরিচিতই হতে হবে এমন না। সিনেমা তো করেছি অনেকগুলা, অনেক ভালো ভালো ছবি করেছি, জয়েন্ট ভেঞ্চার ছবি করেছি। সো তখনও আলোচনা হয়েছে, মাঝখানে আমার আবার ছবি আসছে, আলোচনা তো অবশ্যই হওয়া উচিত। একটা আর্টিস্টের লাইফে আমার তো মনে হয় সমালোচনা আলোচনা সবই থাকা উচিত। সমালোচকরা অনেক সময় বলেন যে আপনাকে কাজের চেয়ে বিতর্কে বেশি দেখা যায়, এটা সত্য কিনা? সমালোচকরাই জানে, দেখেন আমি তো বিতর্ক তো আমি তো এভরিডে আসি না ইন্টারভিউ দিতে, এভরিডে তো আমি এমন কোনো কাজ করি না যে বিতর্ক তোমরা করবা। তারাই দেখে, তারাই বানায়, তারাই বলে, এখন আমি কি করতে পারি? ওকে, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ধরনের ট্রোলিং কি মনে হয়েছে যে আমার ভুলের জন্য এই ট্রোলটা হলো, না করলেই পারতাম? আমার কোনো কিছুতে আক্ষেপ নেই। আমি সেদিনও একটা স্ট্যাটাস দিয়েছিলাম, আমার লাইফে আমার কোনো কিছুতে আক্ষেপ বা এটা পাইনি ওটা পাইনি হয়নি, এগুলো নিয়ে আমার কখনো আক্ষেপ নেই। আমার শুধু একটাই আক্ষেপ, বাবা নেই। আপনার নাম জড়িয়ে যখন কোনো ধরনের সমালোচনা বা বিতর্ক আসে, তখন আপনার ফ্যামিলির কেমন রিঅ্যাকশন থাকে? আম্মু একটু খুব রিঅ্যাক্ট করে, লাইক আম্মু দেখি কমেন্ট করতে চায়, ওনাদের সাথে কথা বলতে চায় কেন করলা। এখন একটু কমেছে, বাট আম্মুই দেখি বেশি অ্যাগ্রেসিভ থাকে, আমি না। আচ্ছা, এমন কখনো হয়েছে যে বিভিন্ন ট্রোলের কারণে আপনার সিনেমা কমে গেছে বা কাজ কম আসছে, নাকি বেড়ে গেছে? না না, আমার ওগুলো কিছুই হয়নি আমার, কারণ আমি আসলে এমনি ছবি কম করি, সিনেমা কম করি, লাইক বেছে বেছে কাজ করি, সবার সাথে কাজ করি না, টিউনিং ভালো না হলে তার সাথে কাজ করি না, এরকম। আচ্ছা, যদি সময় ফিরিয়ে নেওয়া যেত, তাহলে আপনি কোন ভুলটা বা কোন সিদ্ধান্তটা আর নিতেন না বা ফিরে যেতেন? এমন কোন সিদ্ধান্ত আছে যেটা আপনি চাইলে ফিরিয়ে নিতেন?
আমি বললাম না, শুধু আমার বাবা ফিরে আসলে আমি খুশি হতাম, এছাড়া আমার কোনো সিদ্ধান্ত নেই আর। কোনো আক্ষেপ নেই কোনো কিছু না। নিয়ে। মিষ্টি জান্নাত আসলে প্রেমে আছে নাকি সিঙ্গেল এখন টোটালি? এটা বলা যাবে না, বলা যাবে অনেকে না। সুইসাইড করতে পারে। আয় হায়, তার মানে প্রেম করছেন আপনি? না, সেটাও বলা যাবে না। আমি সিঙ্গেল মানে হলে like- সুইসাইড করবে না, প্রেম করছেন এটা শুনলে অনেক ভক্ত আবার মন খারাপ করতে না পারে। না, মাঝখানে আমার ভুলে একটা স্ট্যাটাস দিয়েছিল যে গট ম্যারিড, হুম হুম। তাই নিয়ে আমার মানে অনেক প্রোডিউসার, অনেক ভক্ত পুরো কান্নাকাটি শুরু করার মতো হায় হায়। অবস্থা। আমি বললাম আমি কি জীবনে বিয়ে করবো না। আপনি প্রেম তো করেছেন এর আগেও, কখনো মানে মন করেছি ভেঙেছে? মনে হয়। আপনি ছ্যাঁকা খেয়েছেন এরকম? না না, অফকোর্স নট। অফ কোর্স নট। ওকে, আপনি ছ্যাঁকা Impossible. দিয়েছেন সব সময়? ছ্যাঁকা দেইনি, লাইক আমি যে মানে অনেকে ভালোবাসতেই পারে, পছন্দ করতেই পারে, তাদেরকে বলেছিও যে তোমার সাথে ভেবে প্রেম হবে না, তুমি থাকতে পারো, মিশতে পারো, লাইক দিস। ওকে। সো মোর দেন ফ্রেন্ডের মতো থাকতে পারো। এখন তারা যদি ভেবে নেয়, তারা একা একা কষ্ট পায়, হোয়াট শুড আই ডু? পার্টনারশিপের ক্ষেত্রে আপনি আপনার পার্টনারের মধ্যে কোন বিষয়গুলো অবশ্যই চান যে এই গুণগুলো থাকতে হবে? ফ্রেন্ড হইতে হবে, এর বাইরে কিছুই না। খুব ভালো ফ্রেন্ড হতে হবে। হুম। ওকে। আপনার বিরুদ্ধে সবচেয়ে ভুল মানে বা সবচেয়ে বড় রিউমার কি ছিল? আমার বিরুদ্ধে হুম, সবই তো আপনার রিউমার ব্যাপারে। লাগে। ইদানিং যে Maximum দেখি, rumor। ইদানিং যে নিউজ দেখি, সবই তো রিউমারই লাগে আমার। আচ্ছা, জনপ্রিয়তা নাকি মেন্টাল পিস, কোনটাকে আপনি বেশি চান আপনার জীবনে? দুটো ইম্পর্টেন্ট, মেন্টাল পিসও ইম্পর্টেন্ট, জনপ্রিয়তাও ইম্পর্টেন্ট। মিষ্টি কি কখনো পলিটিক্সে আসবে কিনা? আমি বলেছি ভাই সবসময় আমি স্বতন্ত্র থেকে দাঁড়াবো। আচ্ছা। আমার আগে ইচ্ছা ছিল হয়তো বা করতে পারি এমপি ইলেকশন। এখন আচ্ছা। ইচ্ছা হচ্ছে আমি ওই যে চেয়ারম্যান মেম্বার পদপ্রার্থী হব। মনে করেন এলাকায় শাড়ি পরে পরে যে আচ্ছা। বলবো পান চিবাইয়া কথা বলে না ওরকম, অথবা লাইক আমার তো শহর, সো কাউন্সিলর হতে হবে, এরকম হতে পারি তার স্বতন্ত্র মানে থেকে। আপনি নির্বাচন হলে করবেন? হতে পারি, নট শিওর, স্টিল না, হলে হতে পারি। সম্ভাবনা এখন যদি আছে। কেউ টাকা বেশি দেয় যে তুমি নির্বাচনে দাঁড়াও, আমি দাঁড়াবো। টাকা দিচ্ছে, দাঁড়াবো না কেন ভাই? নির্বাচন তো জনসেবা করে, টাকা আমি দেয় না। না, আমাকে অনেকেই প্রপোজ দিচ্ছে যে করো, করতে পারো। আচ্ছা। ঠিক আছে, আমি বলি, হ্যাঁ করবো, টাকা পয়সা যদি বেশি যে দল দিবে সেখানে থেকে দাঁড়িয়ে যেতে পারি। এরকম জননেতা আমি জানি না জনগণ Exactly, চাইবে কিনা। exactly. আচ্ছা, একটু র্যাপিড ফায়ারে যাচ্ছি। বিতর্ক ভয় না অভ্যাস? বিতর্ক অভ্যাস, অভ্যাস। ট্রোলিং দেখেন নাকি এড়িয়ে যান? এড়িয়ে যাই। হেডলাইন নাকি হার্ড ওয়ার্ক, কোনটা বেশি দরকার? হার্ড ওয়ার্ক। হার্ড ওয়ার্ক বেশি দরকার। সোশ্যাল মিডিয়া কি মনে করেন, বন্ধু নাকি শত্রু? বন্ধু। বন্ধু। কোনো কমেন্ট করে ফেলেছেন আপনি, নিজে পরে আফসোস করেছেন, এরকম হয়েছে? না। নেভার। কাজ নাকি লুক, কোনটার ব্যাপারে আপনি বেশি সেনসিটিভ? কাজ, ডেফিনেটলি। কাজটা। সমালোচনা, এটাকে আপনি মোটিভেশন হিসেবে দেখবেন নাকি ডিপ্রেশন হিসেবে দেখবেন? মোটিভেশন। মোটিভেশন। ক্যামেরার সামনের মিষ্টি জান্নাত কি আসল? ইয়া, অফ কোর্স, আই এম জেনুইন অল টাইম। মিডিয়া কি আপনাকে মানে ইন্ডাস্ট্রির কথা যদি বলি ঠিকঠাক আপনাকে বুঝতে পেরেছে? আমি জানি না বা বুঝতে আপনাকে ঠিকঠাক ভাবে প্রেজেন্ট ইউটিলাইজ করতে করেছে পেরেছি কিনা? কিনা? না, অফ কোর্স ইউটিলাইজ করতে পারেনি। পারেনি। এটাই। ওকে। জনপ্রিয়তা তো সবার একদিন কমে যায়, আপনারও কমে যাবে, এটা নিয়ে কখনো ভয় কাজ করে? না না, আমি অ্যাজ এ ডক্টর, ডাক্তারদের যত বয়স বাড়ে তত ভালো, তত ভালো। রেমুনেশন বাড়ে, পেমেন্ট বাড়ে, সো আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। কোনো ভক্তের কাছ থেকে কোনো অদ্ভুত কোনো কিছু হয়েছে হ্যাঁ। এক্সপেরিয়েন্স? অবশ্যই। কিরকম? আমার বেশিরভাগ মানে গুড বলেন আর ব্যাড বলেন এক্সপিরিয়েন্স হচ্ছে বিয়ে করতে চাই, ইদানিং এই এক্সপিরিয়েন্স আছে, আচ্ছা, এবং আচ্ছা। বিয়ে করার জন্য মামলাও দিচ্ছে। মামলা দিয়েছে, হ্যাঁ। বিয়ে করতে চায়? অফ কোর্স। মানে আমার সঙ্গে কথা বলতে পারে না, আমার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কথা বলে, সো মানে এরকম সে গিফট পাঠায়, এটা করে। ক্লিনিকে অনলি দেখা হয়েছে 2 দিন, সো এরকম মানে মামলাও দিয়ে দিয়েছে। তো আমি তখন বললাম যে আপনাকে আমি চিনি না, মামলা কেন দিলেন? মাঝখানে এই যে 2-3 মাস আগের কথা। তো বলে যে মামলা দিলে, আমার সাথে এখন এসএমএইচ আছে, তো বলছে যে মামলা দিলে প্রতিদিন আপনি কোর্টে যাবেন না, মাসে একবার করে হাজিরা দিবেন আর আপনাকে দেখবো। ও মাই গড। তারপর আমি বললাম যে Crazy অবস্থা। কোনো সমস্যা নাই, আপনি আসেন, পরে ওয়েস্টিনে বসে এটা নিয়ে মিউচুয়াল করলাম, দ্যাটস অল। এখন আর নাই। এখন ঠিকঠাক। হ্যাঁ, এরকম অনেক হয়েছে। তো একটা ফর অ্যান এক্সাম্পল একটাই দিলাম। তো এক বিয়ে নিয়ে খুব প্যারায় আছি লাইফে, অনেস্টলি। আমার মনে হয় যে ম্যাক্সিমাম যে লাইক আমার নামে যে রিউমার গুলো হয় বা যে কাজগুলো হয়, এটা আসলে তারা পার্সোনালি আমাকে খুব পছন্দ করে। নাম বলবো না, যারা যারা করেছে, যে চ্যানেল করে বা যে মিডিয়াগুলো করে বা যারা যারা খুব পছন্দ করে পার্সোনালি, যখন দেখা যায় যে যাই না,
তাদের কাছে দেখা করি না, তখন তারা ব্ল্যাকমেলিং শুরু করে। তো এটা আসলে আপনি বলতে পারেন যে আমি বলি না আমি খুব সুন্দর দেখতে বা আমার থেকে সুন্দর কেউ না, এরকম কিছুই না, বাট আমার থেকে কোয়ালিটিফুল কেউ না, এটা কিন্তু বলিনি। বাট জানি না সবার কেন আমার পর অ্যাট্রাকশন, এটা আমি বুঝতে পারি না। তো মাঝে মাঝে আমি আয়না দেখি আর ভাবি আমি আসলে এত সুন্দর। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, আপনি বিয়ে কবে করছেন? করব, যখন করব জানাবো। ওকে, দর্শক বা ভক্তদের উদ্দেশ্যে কি বলতে চান? কিছু বলতে চাই না আসলে, দর্শকদের উদ্দেশ্যে কি বলবো, মানে সব দর্শক তো একরকম হয় না, হাতের 5 আঙ্গুল যেরকম একরকম হয় না। সো ডিফারেন্ট ডিফারেন্ট দর্শক ডিফারেন্ট ডিফারেন্ট কমেন্ট করবে, এটাই, আমি কি বলবো। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি বরাবরের মতো আজকের এপিসোডটা আপনাদের কাছে ভালো লেগেছে। আগামী পর্বে আবারও দেখা হয়ে যাবে একই সময়ে একুশে টেলিভিশনের পর্দায়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুন্দর থাকবেন।